100-এরও বেশি সেনা হতাহতের পর এবার অস্ত্রের মজুদে শেষ আমেরিকার। 5 সপ্তাহ চালাতে পারবে যুদ্ধ। ইরানের ফাঁদে কি আটকা যুক্তরাষ্ট্র? ছাত্র জনতা পুলিশ সংঘর্ষের রণক্ষেত্র দিল্লি। আন্দোলন ছড়িয়েছে ভারত জুড়ে। মোদির আলোচনার প্রস্তাব ফিরিয়ে কি শর্ত দিল ছাত্ররা? যন্তর মন্তর না ছাড়া ঘোষণা ককরোচ পার্টির। শিক্ষামন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি। মোদি সরকার কি পতনের মুখে? গোপন ভিডিও অডিও ফাঁসে বিশ্বে ক্ষমতা হারিয়েছেন অনেক শীর্ষ রাজনীতিবিদ। পদ খরচ সাথে ক্যারিয়ারও কি চিরতরে শেষ হয়েছে? ইরানের হামলায় 100-এরও বেশি মার্কিন সেনা হতাহতের পর এবার আরেক বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকা। ইরানের বিরুদ্ধে আর মাত্র 4 থেকে 5 সপ্তাহ যুদ্ধ চালাতে পারবে ট্রাম্পের দেশ। অস্ত্রের মজুদ কমে যাওয়ায় আর যুদ্ধ চালাতে পারবে না তারা। এছাড়াও হরমুজের পর এবার বাব আল মান্দব বন্ধ করে দিয়েছে ইরানের মিত্র হুথিরা। ইরানের নির্দেশে লোহিত সাগরে জ্বলে উঠেছে তারা। এমন পরিস্থিতিতে বাড়ছে তেলের দাম। সব মিলে শুধু আমেরিকার পরাজয় নয়, হুমকির মুখে কি বিশ্ব বাণিজ্য? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের হামলায় 100-এরও বেশি মার্কিন সেনা হতাহতের পর এবার শেষ হয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। বড়জোর আর 4 থেকে 5 সপ্তাহ ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারবে দেশটি। আরও খারাপ খবর, গেল 43 বছরের মধ্যে এই প্রথম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আমেরিকার তেলের মজুদও, যার কারণে ভেঙে পড়তে পারে দেশটির অর্থনীতির চাকা। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে এ সংকটের কথা জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুদ, বিশেষ করে ড্রোন ও মিসাইলের সংখ্যা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ড্রোন ও মিসাইল সরবরাহ কমে আসার ফলে আগামী দিনগুলোতে যুদ্ধ চালিয়ে নেওয়া ট্রাম্প প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন হবে। এমনকি অস্ত্রের মজুদ কমে আসার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন। বিশ্লেষকরা বলছেন, সামনে সংকট এতটাই গুরুতর হতে পারে যে মার্কিন জনগণের তোপের মুখে নিজের ক্ষমতা টিকে রাখাই ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ 311 মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। দেশটির আইন অনুযায়ী ন্যূনতম 250 মিলিয়ন ব্যারেল তেলের মজুদ বজায় রাখা বাধ্যতামূলক। এ মজুদ আগস্টের মধ্যে ফুরিয়ে এলে মার্কিন প্রেসিডেন্টকে ঝুঁকতে হবে দক্ষিণ আমেরিকার দিকে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ এবং যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যে তেল সংগ্রহ ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং হবে। আর যুদ্ধ শুধু ড্রোন আর মিসাইলের খেলা না, সেখানে অর্থনীতিও সমানভাবে টিকে রাখতে হয়। ইরানের শর্ত না মেনে হরমুজ প্রণালী পার হওয়ার সময় আবারও বাণিজ্যিক জাহাজ তেহরানের হামলার শিকার হয়েছে। ফলে বুধবার রাতভর ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্টকম। তেহরানের সলামচে বর্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে জর্ডান ও বাহরাইনের বিভিন্ন স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা বহাল রেখেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমনকি ইরানের নির্দেশে জ্বলে উঠেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। লোহিত সাগরে সৌদি আরবের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তারা। হরমুজ প্রণালীতে ইরানের হামলা এবং লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ না হলে ইরানের সেতু এবং জ্বালানি অবকাঠামোতে হামলা বহাল রাখার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে তাদের কৃতকর্মের জন্য চরম মূল্য দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ম্যানিলায় আসিয়ান সম্মেলনের এক ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চুক্তির জন্য আকুতি মিনতি করছে তেহরান। চুক্তির বিষয়ে তাদের হুঁশ ফেরা দরকার। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাইদ ইরাভানি পাল্টা জবাবে বলেছেন, চুক্তির সব ধরনের সম্ভাবনা ভেস্তে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। হামলা এবং চুক্তি একমুখে দুই কথা বলে নিজেদের আদর্শের জায়গা ঠিক রাখতে পারেনি ওয়াশিংটন, এমন অভিযোগও করেন ইরানি দূত। এই পরিস্থিতিতে ইরাকের প্রধানমন্ত্রী আলী জাইদি তেহরান সফর করছেন। তবে ইরানের এত শক্তির পেছনে সহায়তা দিচ্ছে রাশিয়া, এমন চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দাদের দাবি, গেল মার্চে সৌদি আরবের রিয়াদ এবং ইরাকে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর অফিসে ড্রোন হামলা চালায় ইরান। ওই হামলায় প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল রাশিয়া। এ বিষয়টি আবারও প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে ইরান শুধু একাই লড়াই করছে না, প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে চীন ও রাশিয়া। সরাসরি না হলেও পেছন থেকে সহায়তা করছে তারা। এদিকে সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে দেশ দুটি। এ চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পাবে। যদিও এই চুক্তিটি ইসরায়েল এবং মার্কিন কিছু আইন প্রণেতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের আশঙ্কা, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে সৌদি আরব ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে। ব্যবসায়িক উদ্দেশ্য সাধনে ট্রাম্প প্রশাসন এই চুক্তির দিকে ঝুঁকলেও বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের হুমকির মধ্যে পড়তে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলায় বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আমেরিকার সেনা হতাহতের সংখ্যা। হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দ প্রণালীও বন্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যে রীতিমতো কোণঠাসা আমেরিকা। এরই মাঝে বেরিয়ে এসেছে মার্কিন যুদ্ধ বাজেট ফুরিয়ে আসার খবর। যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন সিনেটের কাছে জরুরি তহবিল চেয়েছে প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। সব মিলে ট্রাম্পের বিরুদ্ধে বেড়েই চলেছে মার্কিনীদের ক্ষোভ। সানজিদা ইসলাম তল্লির ডেস্ক রিপোর্ট। আমেরিকার হামলার পর দাও দাও করে জ্বলছে দক্ষিণ ইরানের খুজেস্তান প্রদেশের বেহবাহান শহর। টানা 11 দিনের হামলায় মার্কিন বাহিনীর লক্ষ্য ছিল সেখানে থাকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির একটি সামরিক ঘাঁটি ও স্থানীয় বাখরেদিয়ান ব্যারাক। বেহবাহান শহর ছাড়াও তেহরান, তাবরিজ, বুশেহের, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে ইরানের সামরিক বিমান হ্যাঙ্গার, ড্রোন স্টোরেজ সুবিধা ও সামরিক অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে টানা 1 ঘন্টারও বেশি সময় ধরে হামলা চালানো হয়েছে। এছাড়া যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো নির্দিষ্ট করে ইরানের অন্যতম প্রধান ইউরেনিয়াম পারমাণবিক কেন্দ্র নাতানজের কাছে অবস্থিত সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেনে খুব শিগগিরই হামলা চালানোর হুমকি দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে গোটা অঞ্চলেই ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে তেহরান। সাধারণ ইরানিরাও এই হামলা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকবে বলে আশা প্রকাশ করেছে খামেনি সরকার। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনার পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোও রেহাই পাবে না বলে হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। এরই মধ্যে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সেনা হতাহতের সংখ্যাও। সবশেষ মার্কিন হামলার জবাবে জর্ডানের প্রিন্স হাসান ও কিং ফয়সাল ঘাঁটিতে থাকা F-15 যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার সংরক্ষণ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী বাহিনী। হামলা হয়েছে কুয়েত ও বাহরাইনেও। ইরানের ধারাবাহিক হামলা থেকে বাঁচতে সামরিক ঘাঁটির বাইরে হোটেল ও অন্যান্য বেসামরিক স্থাপনায় আশ্রয় নিচ্ছে মার্কিন সেনারা। তবে সেখানেও রেহাই নেই। মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে নিখুঁত হামলা চালাচ্ছে খামেনির দেশ। ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পর আমেরিকার যুদ্ধ বাজেটের টান পড়েছে অনেক আগেই। এখন পর্যন্ত $3,750 কোটি খরচ হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। সংকটের মুখে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন কংগ্রেসের কাছে আরও $8,700 কোটি জরুরি তহবিল চেয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। জরুরি ভিত্তিতে নতুন তহবিলের অনুমোদন না দিলে শিগগিরই সামরিক প্রশিক্ষণ কমিয়ে আনতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা এই মুহূর্তে এক বিপজ্জনক পৃথিবীতে বাস করছি, যেখানে শত্রুর বিরুদ্ধে সাহসী ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই 2026 অর্থ বছরের জন্য আমি অতিরিক্ত যুদ্ধ তহবিলের অনুরোধ জানাচ্ছি। এই অনুরোধটি প্রতিরক্ষা বিভাগের প্রয়োজনীয় সম্পদের যোগানের জন্য অত্যন্ত জরুরি। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী অর্থ বছর থেকে যুদ্ধ বাজেটের পরিমাণ $1,50,000 কোটি চাইছেন এবং দেশকে রক্ষা করার জন্য আমাদেরও তাই প্রয়োজন। তবে ইরান যুদ্ধ চালিয়ে যেতে নতুন করে কোনো অর্থ বরাদ্দ দিতে নারাজ মার্কিন আইন প্রণেতারা। শুধু ডেমোক্রেটরা নয়, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের যুদ্ধ কৌশলের তীব্র সমালোচনা করছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরাও। আপনাদের কাছে ট্রিলিয়ন ডলার আছে। আপনাদের কাছে $1 ট্রিলিয়ন বেশি থাকার পরেও নতুন করে $1.5 ট্রিলিয়ন চাইছেন। এটা টাকার প্রশ্ন নয়, এটা নেতৃত্বের প্রশ্ন এবং যুদ্ধে সত্যিকারের জয় পেতে কি প্রয়োজন তা বোঝার প্রশ্ন। আর চলমান যুদ্ধে ইরানকে সমর্থন জানিয়ে হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দ প্রণালীও বন্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশের জাহাজগুলো হুথি বিদ্রোহীদের হামলার মুখে পড়ার ঝুঁকিতে রয়েছে। এই 3 দেশের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লোহিত সাগর ও এডেন উপসাগর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী অ্যাসপাইডস। যদিও বাব আল মান্দে কোনো জাহাজে হামলা হলে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ইরান আমেরিকা যুদ্ধ যখন ভয়াবহ রূপ নিচ্ছে তখনও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তান। মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে গিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ফিরতে আরেক মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকে শান্তি প্রস্তাব পাওয়ার কথাও জানিয়েছে তেহরান। কারাগারের নিরাপত্তায় সাধারণত ব্যবহার করা হয় উঁচু দেয়াল, কাঁটাতারের বেড়া কিংবা সশস্ত্র প্রহরা, কিন্তু এবার সেই পরিচিত ধারণাকে ছাপিয়ে এক ভয়াবহ পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। হামাস সদস্যদের আটক রাখা একটি উচ্চ নিরাপত্তা কারাগারের চারপাশে কুমির রাখার উদ্দেশ্যে পরীক্ষা খনন কাজ শুরু করেছে তারা। অমানবিক এই উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেজিয়ত কারাগারের একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট অংশে কুমির রাখার লক্ষ্যে পরীক্ষা খননের কাজ শুরু হয়েছে। ওই অংশে মূলত হামাস সদস্যদের বন্দী রাখা হয়। বিতর্কিত এই উদ্যোগ ঘিরে ইসরায়েলের নিরাপত্তা নীতি, মানবাধিকার পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেগেভ মরুভূমিতে অবস্থিত কেজিয়ত কারাগারের একটি বিশেষ উইংয়ের চারপাশে প্রায় 170 মিটার দীর্ঘ পরীক্ষা খনন করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষাগুলো কারাগারের ভেতরের অংশে নির্মাণ করা হচ্ছে, ফলে বাইরে থেকে এগুলো দেখা যাবে না। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ও কুমিরের জন্য নির্ধারিত পরীক্ষা নির্মাণের কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রী ইদিত সিলমানের সাম্প্রতিক এক সিদ্ধান্তের পর এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। গত সপ্তাহে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে নীল নদের কুমিরকে গৃহপালিত বন্য প্রাণী হিসেবে শ্রেণীবদ্ধ করার সিদ্ধান্ত নেন। এরপর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের দপ্তর জানায়, সিলমানের ওই সিদ্ধান্তের ফলে কারাগারে কুমির রাখার প্রকল্পটি বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই প্রকল্পের কুমিরগুলোর আবাসন, পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ একটি পৃথক পরিকল্পনা প্রণয়ন করেছে। কারারক্ষীদের কুমির সামলানোর জন্য এরই মাঝে বিশেষ প্রশিক্ষণও দেয়া হচ্ছে। পুরো প্রকল্পের জন্য প্রায় 6.3 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ আনুমানিক 78 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। এই পরিকল্পনা ইসরায়েলের ভেতরে বিতর্কের জন্ম দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইসরায়েলের নেচার অ্যান্ড পার্কস অথরিটি এ বিষয়ে জরুরি বৈঠক করে কারাগারে কুমির রাখার সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে। কেজিয়ত কারাগার দীর্ঘদিন ধরেই গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর থেকে আটক ফিলিস্তিনিদের রাখার জন্য ব্যবহৃত হয়ে আসছে। এটি ইসরায়েলের সবচেয়ে বড় কারাগারগুলোর একটি। 2023 সালের 8 অক্টোবরের পর থেকে হামাসের সামরিক শাখার নুকবা ইউনিটের সদস্য সন্দেহে শত শত ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে এখানে আটকে রাখা হয়েছে। মূলত তাদের ঘিরেই রাখা হবে এসব কুমির। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এর আগে কেজিয়ত কারাগারের ভিডিও প্রকাশ করেছিলেন। সেই ভিডিওতে ফিলিস্তিনি বন্দীদের চলাচলে কঠোর বিধিনিষেধ, পর্যাপ্ত খাবার ও আবাসন সংকটের চিত্র তুলে ধরা হয়। তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক উদ্বেগ জানায়। ফিলিস্তিনি বন্দী সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাদের তথ্য মতে 2023 সালের অক্টোবরের আগে যেখানে বন্দী সংখ্যা ছিল প্রায় 5250, বর্তমানে তা 9600 ছাড়িয়েছে, যা প্রায় 83% বৃদ্ধি নির্দেশ করে। এই প্রেক্ষাপটে কেজিয়ত কারাগারকে ঘিরে কুমির রাখার পরিকল্পনার খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দাগী যুদ্ধাপরাধী আখ্যা দিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে সুরক্ষা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন মামদানি। তিনি সাফ জানান, ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যার দায়ে নেতানিয়াহুকে নিউ ইয়র্কে স্বাগত জানানো হবে না। মার্কিন কেন্দ্রীয় সরকারের উচিত তাকে গ্রেফতার করা। নেতানিয়াহুকে কি গ্রেফতার করতে পারবে আমেরিকা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
বেনিয়ামিন নেতানিয়াহু একজন দাগী যুদ্ধাপরাধী। ট্রাম্পের চোখ রাঙানি পাত্তা না দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এমন কড়া ভাষায় আক্রমণ করলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। গাজায় রক্তক্ষয়ী গণহত্যার সরাসরি দায় নেতানিয়াহুর উপর চাপিয়ে মামদানি সাফ জানালেন, তার মতো অন্য যে কোনো পলাতক যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক শহরে কোনোভাবেই স্বাগতম জানানো হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর আসন্ন আমেরিকা সফরকে ঘিরে মার্কিন রাজনৈতিক অঙ্গন এখন রীতিমতো উত্তপ্ত। নেতানিয়াহুকে সুরক্ষা দেওয়ার কারণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেকে মানবতার পক্ষের শক্তি হিসেবে তুলে ধরলেন মামদানি। তবে একজন মেয়র হয়ে মামদানি কি পারবেন আরেক দেশের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে? বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, ফিলিস্তিনি জনগণের ওপর চলা ভয়াবহ গণহত্যার মূল কারিগর। ৭৩,০০০-এরও বেশি মানুষ হত্যা এবং অবশ করার ওষুধ ছাড়াই হাজার হাজার শিশুর অপারেশনের মতো চরম কষ্টের জন্য তিনি দায়ী। নবজাতকদের বেঁচে থাকার সুযোগটুকুও কেড়ে নিতে শিশু হাসপাতাল ও দাতব্য চিকিৎসা কেন্দ্র হামলা চালিয়েছেন নেতানিয়াহু। খাদ্য ও ত্রাণ আটকে রেখে অসংখ্য মানুষকে না খাইয়ে রেখেছেন। গুলি করে মেরেছেন শত শত ত্রাণকর্মী ও সাংবাদিককে। এমনকি তথাকথিত যুদ্ধবিরতির ৮ মাস পরেও ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করে চলেছে। এককভাবে কোনো রাষ্ট্রপ্রধানকে গ্রেফতারের আইনি ক্ষমতা নেই নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির। কিন্তু গাজায় চালানো গণহত্যার বিরুদ্ধে নিশ্চুপ না থেকে সোচ্চার হওয়ার বিষয়টি মার্কিন রাজনীতির অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে জায়গা করে নিয়েছে। নিজ বক্তব্যে মামদানি মন্তব্য করেন, আমেরিকার কেন্দ্রীয় সরকারের উচিত নেতানিয়াহুকে গ্রেফতার করে তার বিচার নিশ্চিত করা। আমি আগেও বলেছি, আন্তর্জাতিক আদালতের মতো আমিও মনে করি বেনিয়ামিন নেতানিয়াহুকে তার অপরাধের জন্য গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা উচিত, যেমনটা আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত অন্য যে কারো ক্ষেত্রে প্রযোজ্য। নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে এই শহর তার উপর জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারে কিনা তা জানতে আমার প্রশাসন প্রচলিত আইনের সব পথ পরীক্ষা করে দেখেছে। এটি পরিষ্কার, নেতানিয়াহুকে গ্রেফতারের একক আইনি ক্ষমতা আমাদের শহরের নেই, তবে মার্কিন কেন্দ্রীয় সরকারের সেই ক্ষমতা আছে। আমি আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক আদালতে যোগ দিয়ে সরকার যেন এই পরোয়ানা কার্যকর করে। আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও বেনিয়ামিন নেতানিয়াহুকে সব রকম সুরক্ষা দিচ্ছেন তার পুরনো মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই চলছে তুমুল রাজনৈতিক বিতর্ক। সমালোচকরা বলছেন, এই সংকটকে ট্রাম্প ও মামদানি কাজে লাগাচ্ছেন জনপ্রিয়তা বাড়ানোর হাতিয়ার হিসেবে। মামদানির নেতানিয়াহু বিরোধী অবস্থানকে অস্ত্র বানিয়ে ডেমোক্রেটিক পার্টিকে উগ্রপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন ট্রাম্প। অন্যদিকে একজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে দাঁড়ানোর ফলে সমর্থকদের কাছে আরও বাড়ছে মামদানির জনপ্রিয়তা। নিউ ইয়র্ক মেয়রের শক্ত অবস্থান নেতানিয়াহুর আসন্ন আমেরিকা সফরে কতটা প্রভাব ফেলবে সেটা এখনই বলা সম্ভব না।